আমার পাপ্পার ওয়াইফ হবে তুমি? আমার পাপ্পা অনেক ভালো, তোমাকে অনেক আদর করবে। তুমি দেখতে অনেক সুন্দর, কিউট আর ভালো। তোমাকে পছন্দ হয়েছে আমার। আমি তোমাকে আমার পাপ্পার ওয়াইফ বানাবো। 4 বছরে একটা ছেলের মুখে এমন কথা শুনে হাঁ হয়ে গেছে তুরা। পুরো নাম তুরা নুরতাজ। বিস্ময়ে চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেছে। সবে অষ্টাদশী পার করা যুবতী কন্যা তুরা। বাবার সাথে তার অফিসে এসেছে আজ। বাবা অফিসের কাজে বিজি, তাই তুরা ঘুরে ফিরে অফিসটা দেখছিল। কিছুক্ষণ আগে ছেলেটির সাথে তুরার পরিচয় হয়েছে। কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই ছেলেটি এমন অদ্ভুত প্রস্তাব রেখেছে তুরার কাছে। ছেলেটি তুরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো, তোমাকে আমার পাপ্পার কাছে নিয়ে যাই। তুরা শক্ত হয়ে দাঁড়িয়ে ছেলেটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে। এইসব তুমি কি বলছো ভিরান? ভিরান পেছন ফিরে মুখ তুলে তুরার মুখের দিকে তাকিয়ে বলে, কেন? তুমি আমার পাপ্পার ওয়াইফ হবে না? আমার পাপ্পা অনেক ভালো, আমাকে অনেক অনেক ভালোবাসে আর আদর করে। তোমাকেও ভালোবাসবে আর আদর করবে। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, তোমার আম্মু এইসব কথা শুনলে রাগ করবে, বকবে তোমায়। তুমি তোমার পাপার কাছে যাও, আমি এখন আসছি। ভিরান তুরার জামা টেনে ধরে বলে, আমার আম্মু তো নেই। পাপ্পা বলেছে আমার আম্মু অনেক অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কখনো ফিরে আসবে না। আমি তোমাকেই আমার আম্মু বানাবো। চলো আমার সাথে পাপ্পার কাছে। ভিরান তুরার জামা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওর আব্বুর কাছে। তুরা ভিরানের হাত থেকে জামা ছাড়ানোর চেষ্টা করে বলে। ভিরান ছাড়ো আমার জামা। সামনে থেকে গম গমে পুরুষালী গলার স্বর ভেসে আসে। বিরান, কি করছো এখানে? কখন থেকে খুঁজছি তোমাকে আমি। আমাকে বারবার এত টেনশনে কেন ফেলে তুমি? আসো আমার কাছে আসো। ভিরান তুরা দুজনেই চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ গড়নের সুদর্শন পুরুষের দিকে তাকায়। পুরুষটা কপাল ব্রু কুঁচকে তাকিয়ে আছে দুজনের দিকে। পরনে ফর্মাল ড্রেস। ভিরান পুরুষটির দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলে, পাপ্পা, ওর নাম তুরা। দেখো দেখতে কি সুন্দর আর কিউট, একদম মুভিতে থাকা কুইনগুলোর মতো না দেখতে? তুরাকে আমি তোমার ওয়াইফ বানাবো পাপ্পা। ওকে বাড়িতে নিয়ে চলো। ছেলের কথা শুনে শকড নির্বাণ। পুরো নাম নির্বাণ চৌধুরী। কি বলছে এই ছেলে? ভিরানের কথা শুনে তুরার চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেছে। একবার বাবা তো আবার ছেলের মুখের দিকে তাকায়। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে দৌড় দিতেই ধপাস করে ফ্লোরে আছড়ে পড়ে দুজনের সামনে। ভিরান দৌড়ে এসে তুরার হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, দৌড় দিতে গেছো কেন? দেখলে তো পড়ে গিয়ে ব্যথা পেলে। এত বড় হয়ে গেছো, মাথায় বুদ্ধি হয়নি? আস্তে ধীরে হাঁটতে পারো না? পাপ্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? দেখছো না তোমার ওয়াইফ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে? ওকে কোলে তুলে রুমে নিয়ে চলো। ছেলের কথা শুনে নির্বাণের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নির্বাণ খুব সহজে অবাক হয় না, কিন্তু আজকে ছেলের কথা শুনে ভীষণ অবাক। অচেনা অজানা একটা মেয়েকে ওর বউ বানিয়ে দিচ্ছে আজও। ভিরান বাবার দিকে তাকিয়ে বিরক্তি ভঙ্গিতে বলে, পাপ্পা, তুমি আসবে নাকি? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোরা ব্যথা পেয়েছে। ওকে তোলো এখান থেকে। নির্বাণ ছেলেকে ডেকে বলে, বিরান, কি বলছো এসব উল্টো কথা? ওকে ছেড়ে আসো আমার কাছে, লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। তোরাকে কোলে নাও তুমি। তাড়াহুড়ো করে তুরা উঠে দাঁড়ায়। আবার দৌড় দেওয়ার জন্য পা বাড়াতে দ্বিতীয়বারের মতো ধপাস শব্দ তুলে ফ্লোরে আছড়ে পড়ে। মান সম্মান আজ সব শেষ। কোন দুঃখে এখানে চলে এসেছিল। ভাগ্য ভালো আশেপাশে আর কেউ নেই। দুবার করে আছাড় খেয়ে তুরার অবস্থা নাজেহাল। এখন দৌড় তো দূরের কথা, হাঁটতেও পারবে না। ভিরান বাবার হাত ধরে টেনে এনে তুরার সামনে দাঁড় করায়। নির্বাণকে দেখে মুখ লুকানোর চেষ্টা করে তুরা। ছেলের জোড়াজড়িতে আর মানবতার খাতিরে অচেনা অজানা মেয়েটাকে কোলে তুলে নিজের রেস্টরুমে নিয়ে আসে নির্বাণ। বেডে না বসিয়ে সোফায় বসায়। লজ্জায় অস্বস্তিতে তুরার মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক আর ও ভেতরে ঢুকে যাক। আজকের আগে এমন লজ্জায় অস্বস্তিতে কোনোদিনও পড়তে হয়নি। ভিরান গ্লাসে পানি ঢেলে তুরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, পানি খাও পাপ্পার ওয়াইফ। আর পানি খাওয়া?
এখন এখান থেকে পালাতে পারলেই তোরা বাঁচে। কি বিচ্ছু ছেলে ভাবা যায়। এইটুকুন একটা ছেলের কি পাকা পাকা কথা। ছেলের কথা শুনে নির্বাণের কাশি উঠে যায়। তোরাকে পানি না দিয়ে নিজের বাবাকেই পানির গ্লাসটা এগিয়ে দেয় ফিরান। নির্বাণ পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে। তোরার দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলে, নাম কি তোমার? এখানে এসে কিভাবে? আগে তো কোনোদিন তোমাকে দেখিনি অফিসে। তোরা মিনমিন করে বলে, আমি তুরা নুরদাজ, আব্বুর সাথে অফিসে এসেছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ এদিকে চলে এসেছি। আমি বাড়ি যাব। যাও। তোরা উঠে দাঁড়ায়। পায়ের ব্যথায় ধপাস করে আবারও বসে পড়ে সোফায়। মুখ দিয়ে মৃদু আর্তনাদ বেরিয়ে আসে। ফিরান তুরার কাছে এগিয়ে এসে এক হাত ধরে বলে, তোমার কষ্ট হচ্ছে তোরা? ব্যথা করছে অনেক? আমার পাপ্পার হার্ট না একদম রক হয়ে আছে, সেই জন্য তোমাকে কষ্ট পেতে দেখো পাপ্পার কষ্ট হচ্ছে না। পাপ্পা ব্যাড বয়। তুমি কে তো? তাহলে পাপ্পা তোমাকে আদর করবে? পাপ্পা তোমার ওয়াইফকে আদর করো। আমি ব্যথা পেলে যেভাবে তুমি আমাকে চুমু দাও, সেভাবে তোরাকে চুমু দাও। ব্যথা পেয়ে না কাঁদলেও এই ছেলে আর কিছু সময় এমন উদ্ভট কথা বললে সত্যি সত্যি কেঁদে ফেলবে বেচারি তুরা। কোন পাগলের পাল্লায় পড়েছে। ছেলের কথা শুনে নির্বাণ অবাকের ওপর অবাক হচ্ছে। পরপর শকড এই দিন দেখার জন্য 4 বছর ধরে এত কষ্ট করে এই ছেলেকে বড় করেছে, শেষ পর্যন্ত বাইরের একটা মেয়ের সামনে ওর মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। ভিরান বাবার দিকে তাকিয়ে বলে, মেডিসিন নিয়ে আসো, তোরা ব্যথা পেয়েছে, তুমি দেখছো না? ছেলের ওপর ভীষণ রাগ উঠলেও নির্বাণ ছেলেকে ধমক তো দূরে থাক, একটু জোরেও কথা বলতে পারে না। তবুও বিরক্তি নিয়ে বলল, আমি এখানে হসপিটাল বা ফার্মেসি খুলে বসিনি ফিরান, এটা আমার অফিস। ফার্স্ট এইড বক্স তো আছে, ওইটা নিয়ে আসো। লাঞ্চ করতে হবে, লাঞ্চের পর মিটিং আছে। চলো এখন আমার সাথে। আমি তোরাকে ছেড়ে যাব না, তোরাকে নিয়ে চলো। ভিরান, জেদ না করে চলো আমার সাথে। ভিরান তোরার এক হাত চেপে ধরে বলে, তোরাকে ছেড়ে আমি কোথাও যাব না পাপ্পা। তুমি লাঞ্চ করে মিটিং শেষ করে আসো, আমি তোরার সাথে এখানেই থাকবো। বারবার তোরা তোরা কেন করছো? ও তোমার থেকে বয়স অনেক বড়, ওকে আপু বলে ডাকো। ভিরান নাক মুখ কুঁচকে বাবার মুখের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলে। তোরা আমার আপু না, তোরা আমার আম্মু। তুরা আর নির্বাণ একে অপরের দিকে তাকায়। তুরা দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ভিরানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ডোরের দিকে এগিয়ে যায়। পেছন পেছন ভিরান যেতে নিলে নির্বাণ ভিরানের হাত টেনে ধরে কোলে তুলে নেয়। ভিরান বাবার কোলে চড়ে বাবাকে ডোরের দিকে যেতে বলে। পাপ্পা, তোরাকে আটকাও, তোরা চলে গেলে তোমার ওয়াইফ চলে গেল। নির্বাণ বলে ওঠে। কিছু আগের মতোই দাঁড়িয়ে রইল। তুরা চলে যায় দৃষ্টির আড়ালে। ভিরান বাবার কোল থেকে নামার জন্য ছুটাছুটি করে বলে, পাপ্পা ছাড়ো আমাকে, তোরা চলে গেল, আমি তোরাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। নির্বাণ ছেলেকে শান্ত করার জন্য বলে, পাপা, তুমি না গুড বয়? তুমি তো বুঝতার ছেলে, তোরা আমাদের সাথে কেন যাবে? তোরা তোরার বাড়িতে যাবে, ওর বাবা মায়ের কাছে। এখন চলো, আগে আমরা লাঞ্চ করব, তারপর মিটিং। ভিরান অভিমানী স্বরে বলে, তোরাকে ছাড়া আমি খাবো না, তোরাকে এনে দাও, আমার তোরাকে চাই। দুনিয়ায় এত মেয়ে থাকতে তুমি তোর মধ্যে কি দেখলে? এর আগে কয়েকজনকে তো দেখানো হয়েছিল, তুমি সবাইকে রিজেক্ট করেছ। ওদের ভালো লাগেনি আমার। তোরা ওদের সবার থেকে আলাদা। তোরা সুন্দর করে কথা বলে, দেখতে কিউট, পরীর মতো, ফেয়ারি টেল মুভিতে থাকা কুইনগুলোর মতো সুন্দর। তোরাকে আমি তোমার কুইন বানাবো পাপ্পা, ওকে এনে দাও তুমি, তোরা তোমার ওয়াইফ। ছেলেকে বেডে বসায় নির্বাণ, নিজেও বসে পাশে। ছেলেকে বোঝানোর জন্য বলে, তোরা আমার ওয়াইফ না পাপা, তোরা অনেক ছোট, তোরা তোমার বাবার কুইন হতে পারবে না। কে বলেছে তোরা ছোট? তোরা অনেক বড়, অনেক লম্বা, তোরার হাইট তোমার কাঁধ পর্যন্ত। পাপা, তোর আর বয়স কম, ওর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। চলো আমরা লাঞ্চ করব, লেট হয়ে যাচ্ছে। ভিরান শোনে না বাবার কথা। অভিমানে অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়। নির্বাণ হাজার ডাকলেও ফিরে তাকায় না। জেদি ছেলের দিকে তাকিয়ে চুপ হয়ে যায় নির্বাণ। ছেলেটা এত জেদি হয়েছে, পুরো ওরই কার্বন কপি। এখন নির্বাণ নিজের জেদ কমালেও ছেলের জেদ দিন দিন বেড়েই চলেছে। নির্বাণ চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে। বয়স 31 বছর, হাইট 6 ফুট, উজ্জ্বল ফর্সা গায়ের রং, মাথা ভর্তি ঘন কালো সিল্কি চুল, দুই গাল ভর্তি ঘন কালো চাপদাড়ি।
ছোটবেলা থেকেই গম্ভীর, চুপচাপ, রাগী, জেদি মানুষ। প্রয়োজনের অতিরিক্ত কথা বলার অভ্যেস নেই। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিল সমবয়সী, সুন্দরী, রূপসী এক মেয়েকে। বিয়ের পর দুজনের সংসার জীবন ভালোই কাটছিল। বিয়ের বছর পেরোনোর আগেই বাবা হওয়ার সুসংবাদ পেয়েছিল। ভিরানকে জন্ম দেওয়ার 2 মাস আগে নির্ভানের ওয়াইফ সোহানার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হুট করে একদিন নাক মুখ দিয়ে রক্ত এসে অসুস্থ হয়ে পড়ে সোহানা। ডক্টর দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেস্ট করার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য কয়েক দিনের মধ্যেই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। সোহানা তখনও ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। সেদিনের আগে কোনো রকম অসুস্থতা বা ক্যান্সারের লক্ষণ দেখা যায়নি। দেশের বাইরে নিয়ে গেলেও সোহানাকে সুস্থ করে আর দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ছেলেকে জন্ম দেওয়ার 15 দিন পর জীবনের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যায় সোহানা। জীবিত মানুষ দেশের বাইরে নিয়ে গেলেও ফিরে আসে কফিনে নিয়ে। স্ত্রীকে হারিয়ে শক্ত হৃদয়ের গম্ভীর নির্ভান চৌধুরী পাথর হয়ে যায়। ছেলেকে নিয়ে গড়ে ওঠে ওর পুরো দুনিয়া। আস্তে আস্তে সময় গড়ায়। দুই পরিবারই চেয়েছিল নির্ভান যেন আবার বিয়ে করে, জীবনকে নতুনভাবে সাজায়। তবে কেউ নির্ভানকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য তখন রাজি করাতে পারেনি। ছেলে, বাবা, মা আর বিজনেস নিয়েই নির্ভানের দিন পেরিয়ে এত দূর এসেছে। গত কয়েক মাস ধরে হুট করে ভিরানের মাথায় বাবাকে বিয়ে করানোর ভূত চেপেছে। ভিরান কেন এমন বলছে বা করতে চাইছে তার কোনো উত্তর কেউ পায়নি এখনো। জিজ্ঞেস করলেও ভিরান কিছু বলে না। বাবা বারবার এক কথা, ওর পাপার জন্য ওয়াইফ নিয়ে আসবে। ছেলের জেদের কারণে বেশ কয়েকজন মেয়েও দেখা হয়েছে, তবে তাদের মধ্যে থেকে কাউকে পছন্দ হয়নি ভিরানের। আজকে হুট করে তুরাকে পছন্দ হয়েছে। এখন জেদ ধরে বসে আছে ওকেই নিজের বাবার ওয়াইফ বানাবে। নির্ভান ছেলেকে আবারও ডেকে বলে। বাবা চলো, মেয়েটিকে সময় হয়ে আসছে তো। ভিরান ঘাড় ঘুরিয়ে বাবার মুখের দিকে তাকায়, অভিমানী স্বরে বলে। যাব না আমি, খাবো না আমি, আমার তুরাকে চাই। তুমি না বুঝতে আর ছেলে বাবা, এত জেদ কেন করছো? তোরাই কর, বাবা মা আমাদের সাথে যেতে দেবে না। তাহলে ওর বাবা মায়ের কাছ থেকে তুরাকে কিনে নিয়ে চলো। ছেলের কথা শুনে হতাশার শ্বাস ছাড়ে নির্ভান। ছেলেকে বোঝানোর জন্য বলে। তোমাকে যদি কেউ পছন্দ করে আর সে তোমাকে কিনে তার কাছে নিয়ে যেতে চায়, তাহলে কি আমি তোমাকে তার কাছে বিক্রি করে দেব? দেব না তো। ঠিক তেমনি তোরার বাবা মাও তোরাকে বিক্রি করবে না। বিক্রি না করলে চেয়ে নিয়ে যাব। তাও দেবে না। এখন চলো আমার সাথে, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। ছেলেকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে কারোর সাথেই কথা বলছে না ভিরান। কেউ কিছু জিজ্ঞেস করলেও উত্তর দিচ্ছে না। নির্ভান ফ্রেশ করিয়ে দেওয়ার জন্য রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিরান যায় না। সোফার এক কোণায় রাগ করে বসে রইল। ভিরানের দাদা নওশান চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন। দাদু ভাইয়ের কি হয়েছে? মুড অফ কেন? দুপুর থেকে পাগল বানিয়ে রেখেছে আমাকে। মিটিংটা ঠিক মতো করতে দেয়নি আজ। কেন, কি হয়েছে? জিজ্ঞেস করো তোমার দাদু ভাইয়ের কাছে। আমি ফ্রেশ হতে গেলাম। নির্ভান চলে যায় রুমের দিকে। এক প্রকার পালিয়ে গেল এখান থেকে। এখানে থাকলে ছেলের আজগুবি সব কথা শুনতে হবে। নওশান চৌধুরী নাতির পাশে বসেন। নাতির এক হাত মুঠো করে ধরে বলেন। দাদু ভাই কি হয়েছে বলো আমাকে। পাপ্পার অফিসে আজকে তোরাকে দেখেছি আমি। ওকে আমার পছন্দ হয়েছে ভীষণ। তোরা অনেক সুন্দর করে কথা বলে। ওকে দেখতেও অনেক বেশি সুন্দর আর কিউট, একদম ফেয়ারি টেল মুভিতে থাকা কুইনগুলোর মতো সুন্দর তোরা। পাপ্পাকে বললাম তোরাকে নিয়ে আসার জন্য, কিন্তু পাপ্পা ওকে নিয়ে আসেনি, আমাকেও আর তোরার কাছে যেতে দেয়নি। তোরা হারিয়ে গেছে। আমি তোরাকে চাই, ওকে আমি পাপ্পার কুইন বানাবো। তুমি তোরাকে এনে দাও, নয়তো আমি খাবো না, পড়াশোনাও করবো না। এক নাগারে কথাগুলো বলে থামে ভিরান। নির্ভানের ওপর ভীষণ ভীষণ রেগে আছে। অফিস থেকে বের হওয়ার পর নির্ভানের সাথে একটা কথাও বলেনি। দাদার মুখের দিকে তাকিয়ে আবারও বলে। দাদু ভাই চলো না, তোরাকে নিয়ে আসি। তোমার বাড়ি কোথায় জানো কিছু? নো, তোর বাবার নাম কি? তোমার ছেলের জন্য কিছু জানতে পারিনি। তোমার ছেলের জন্য তুরা দুবার করে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তোমার ছেলে তুরাকে মেডিসিন দেয়নি। তোরাকে মেডিসিন দাওনি? নো, আমার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তুরাকে এনে দাও।
আগামীকাল আমি তোমার পাপার অফিসে যাব। তোমার তুরাকে খুঁজে বের করে তোমার পাপার কুইন বানিয়ে নিয়ে আসবো ওকে। সত্যি? 100%। বেডে হেলান দিয়ে বসে আছে তুরা। ওর মা মুক্তা শিকদার ওর 2 পা ম্যাসেজ করে দিচ্ছে। ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছে ওকে। মুক্তা শিকদার দশমবারের মতো মেয়েকে জিজ্ঞেস করেন কিভাবে পড়েছিল। তুরা দুপুরে সেই মুহূর্ত কল্পনা করে। কল্পনায় নির্বাণকে দেখে গা ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি আর জীবনেও আব্বুর অফিসে যাব না, কোনোদিনও না। মুক্তা শিকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, এখন যাবি না কেন? 100 বার করে বললাম যাস না, যাস না, তবুও জেদ ধরে গেলি। গিয়ে আছাড় খেয়ে ধুলায় ফিরলে। যদি হাত পা ভেঙে যেত তাহলে কি হতো? মায়ের কথা না শুনলে কি হয় বুঝতে পেরেছিস এখন? মাথা নাড়াই তুরা। হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। নওশাদ চৌধুরী অনেক বুঝিয়ে সুঝিয়ে নাতিকে রুমে পাঠিয়ে দেন ফ্রেশ হওয়ার জন্য। তারপর বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যান ওয়াইফকে নাতির কথাগুলো জানানোর জন্য। ভিরান রুমে এসে দেখে ওর বাবা এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। নিজেই গায়ে থাকা পোশাক খুলে শুধু প্যান্ট পরে বসে থাকে ছোট চেয়ারটায়। নির্বাণ ওয়াশরুম থেকে বেরিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দেয়, গা মুছিয়ে বেবি লোশন ক্রিম লাগিয়ে দিয়ে প্যান্ট আর টি শার্ট পরিয়ে দেয়। নির্বাণের চোখ মুখের চেয়ে আজকে ফিরানের চোখ মুখ বেশি গম্ভীর, থমথমে। নির্বাণ ছেলের চুলগুলো ব্রাশ করতে করতে বলে, চোখ মুখ এমন করে রেখেছো কেন? কথা বলবে না তুমি আমার সাথে? কথা বলবো না কেন বাবা? বিকজ তুমি আমার কথা শোনোনি। অকারণে এমন জেদ করছো কেন? অকারণে জিদ করেছি? আমি তোরাকে তোমার কুইন বানাবো। এটা সম্ভব নয়। কেন? তোরাকে কত সুন্দর দেখতে, কি সুন্দর করে কথা বলে। জানো, তোরা অনেক আদর করেছিল, কোলে নিয়েছিল। ভালো ছেলেদের সবাই আদর করে, তাই তোরাও তোমাকে আদর করেছে। নো, তোরা অন্যরকম। তোমার টিউটর এসে পড়বে এখন। চলো স্টাডি রুমে চলো। আমি পড়বো না। তুমি দিন দিন আমার অবাধ্য হয়ে যাচ্ছ বিরান। অবাধ্য তো তুমি, কারো কোনো কথা শোনো না। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর ভিরানের স্কুল ব্যাগটা হাতে নিয়ে অন্য হাতে ভিরানের এক হাত ধরে রুম থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। ভিরানকে পড়ানো শেষ করে টিউটর চলে যায়। ভার্সিটির একজন বয় স্টুডেন্ট ভিরানকে পড়ায়। টিউটর চলে যাওয়ার পর ভিরানকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমে আসে নির্বাণ। বাবা মা আর ছেলেকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে বসে। নির্বাণের ছোট বোন বিভার বিয়ে হয়েছে অস্ট্রেলিয়ায়। বিভার শ্বশুর বাড়ি, বিভার শ্বশুর আর হাজবেন্ডের নিজস্ব বিজনেস আছে সেখানে। ছেলেকে আগে খাইয়ে দিয়ে তারপর নির্বাণ নিজে খায়। খাওয়া শেষ করে সোফায় বসতে ভিরান তুরার কথা তোলে। ছেলের মুখে আবারও তুরার নাম শুনে নির্বাণের মেজাজ গরম হয়ে যায়। এই ছেলে কি শুরু করেছে সেই দুপুর থেকে? পুরো মাথা খারাপ বানিয়ে দিয়েছে ওর। ছেলেকে কোলে তুলে জোর করে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে বাবা মা দুজন ওদের দুজনের চলে যাওয়া দেখেন। নির্ভার রুমে এসে ডোর লক করে ছেলেকে বেডে শুয়ে দিয়ে লাইট অফ করে নাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে বেডে। ভিরান রেগে বেডের উপর পাশে উপর হয়ে শুয়ে পড়ে। নির্বাণ ছেলেকে টেনে আনে নিজের কাছে। ভিরান আবার চলে যায়। নির্বাণ আবারও টেনে এনে নিজের বুকের উপর তুলে দেয়। নির্বাণ ছেলের মাথায় চুমু খেয়ে 2 হাতে জড়িয়ে ধরে বলে, তুমি পাপার সাথে রাগ করলে পাপা কষ্ট পায়। ভিরান মুখ তুলে বাবার মুখের দিকে তাকায়, অভিমানী স্বরে বলে, তোরাকে এনে দাও, তাহলে আর রাগ করবো না। তোরা কি আনা যাবে না পাপা? কেন যাবে না? তোর আমাদের জন্য না, তাহলে কার জন্য? অন্য কোন এক রাজ্যের রাজার জন্য। দাদু তো বলেছে তুমি রাজা, আমি রাজপুত্র, আর আমাদের এই বিশাল বাড়িটা একটা রাজ্য। এই বিশাল রাজ্যের জন্য আমি একদিন রানী নিয়ে আসবো তোমার জন্য। তুমি তখন রাজা হবে আর তোমার একটা রানী থাকবে। এখন ঘুমাও, সকালে কিন্ডার গার্ডেনে যেতে হবে। না, আমাদের এই প্যালেসের একমাত্র কুইন হবে তুরা। তুরা ছাড়া অন্য কাউকে কুইন বানাবো না আমি। ছেলের এক কথা শুনতে শুনতে বিরক্ত নির্বাণ। কি করলে এই ছেলে তুরার নাম ভুলবে? মন মস্তিষ্কে একদম জেকে বসেছে তুরা।
চুপচাপ কিছু সময় অতিবাহিত হয়। নির্বাণ ভেবেছে ওর ছেলে ঘুমিয়ে গেছে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে একটু পরেই ভিরান বলে ওঠে, তোরা তোমার ওয়াইফ হলে আমাদের সাথে এই বেডে ঘুমাবে, তাই না পাপ্পা? তখন অনেক মজা হবে। তোমরা দুজন দুপাশে ঘুমাবে আর আমি মাঝখানে। নির্বাণ নিজের মেজাজ হারিয়ে ফেলেছে। এই ছেলে আজকে ওর কাছে বকা খেয়ে তবেই বোধহয় ঘুমাবে। ভিরান, চুপচাপ ঘুমাও। তোমাকে কে বলেছে তোর আমার ওয়াইফ হলে আমাদের সাথে ঘুমাবে? কেউ বলেনি, কিন্তু আমি জানি দাদু তো দাদু ভাইয়ের ওয়াইফ, তারা দুজন সবসময় একসাথে ঘুমাই। মনি আর ফুপাও তো একসাথে ঘুমাই। তাহলে তোরা কেন আমাদের সাথে ঘুমাবে না? তুমি দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ বাবা। তোরাও আমাদের সাথে ঘুমাবে। তাহলে ঘুমাও এখন। চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় ভিরান। ছেলেকে বুকের উপর রেখেই ফোন হাতে তুলে নেয় নির্বাণ। ফোনের গ্যালারি ঘেটে সোহানার একটা পিক বের করে। ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল হাস্যজ্জ্বল সুবহানার মুখের দিকে। মেয়েটা অনেক হাসি খুশি ছিল, ওকে অনেক ভালোবাসতো। ফোনের স্ক্রিনে তাকিয়ে নির্বাণ বিড়বিড় করে বলে, তোমাকে আমি ভালো রাখতে পারিনি সোহানা। তুমি কেন অভিযোগ করনি? কেন বলনি আমি কেন তোমাকে সময় দিই না? কেন তো কাজ নিয়ে বেঁচে থাকি? কেন তোমাকে বোঝার চেষ্টা করিনি? কেন তোমার মনের জমানো কথাগুলো শুনতে চাইনি কখনো? কেন কখনো জিজ্ঞেস করিনি তুমি কিছু বলবে? বলো, আমি শুনছি। একটা বারো তো অভিযোগ করতে পারতে। কেন অভিযোগ করনি বলো? অদৃশ্য কেউ একজন যেন বলে, ভালোবাসায় অভিযোগ থাকতে নেই নির্বাণ। তুমি নতুন করে আবার জীবন শুরু করবে, তাকে সময় দেবে। সময় নিয়ে তার মনের কথাগুলো শুনবে, মাঝে মধ্যে তাকে নিয়ে ঘুরতে যাবে। তোমার জীবনে ভালো একজন মানুষ আবার আসুক, আর সে তোমাকে অনেক অনেক ভালো রাখুক। আমি তোমাকে ভীষণ ভালোবাসি নির্বাণ। তোমার মনের এক কোণে আমাকে রেখে দিও, আর পুরো জায়গাটা অন্য কাউকে দিও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি কেমন স্বভাব চরিত্রের মানুষ সেটা জেনেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি কখনোই চাইনি আমার জন্য তুমি নিজের পার্সোনালিটি চেঞ্জ করো। আমি তোমার পার্সোনালিটির প্রেমেই হোঁচট খেয়ে পড়েছিলাম। আমাদের ছেলেকে সবসময় তোমার কাছে কাছে রাখবে, ওকে দূরে রাখবে না, নিজের কাছ থেকে। সবশেষে আবারও বলতে চাই, তুমি নতুন করে জীবন শুরু করবে। ওহো, অদৃশ্য কেউ এই কথাগুলো বলেনি বা বলছে না। নির্বাণের মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন বলছে। এই কথাগুলো সোহানা মৃত্যুর আগের দিন নির্বাণকে বলেছিল। সোহানাকে নিয়ে নির্বাণ যখনই ভাবে তখন এই কথাগুলো ওর কানে বাজতে থাকে। ফোনটা রেখে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নেয়। তারপর সিলিং এর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার সোহানাকে তুমি ভালো রেখো। ওকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করো। সকালে ঘুম থেকে উঠে রুমেই ফজরের আজান আদায় করে নির্বাণ চেঞ্জ করে জগিং করতে বেরিয়ে যায়। জগিং করে বাড়িতে ফিরে এসে জানতে পারে ভিরান এখনো ঘুম থেকে ওঠেনি। মেয়েটকে খাবার রেডি করতে বলে রুমে চলে আসে। ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যে নিজে এবং ছেলেকে ফ্রেশ করিয়ে দুজনেই টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। নির্বাণ আগেই ট্রাউজার পরে নেয়, তারপর ছেলেকে পড়াতে যায়। ভিরানের টাওয়াল খুঁজতে নিতেই ভিরান চেঁচিয়ে উঠে বলে, তুমি রোজ রোজ আমার টাওয়েল খোলো কেন? আমি কি তোমার টাওয়েল খুলে দেই? ভিরান, ড্রামা বন্ধ করো, দেরি হয়ে যাচ্ছে তোমার। আমি ড্রামা করছি না। তাহলে এমন করছে কেন? আমি বড় হয়ে গেছি এখন, আমার টাওয়েল ছাড়ো। এতক্ষণ ড্রেস ছাড়া গোসল করালাম, তখন লজ্জা করলো না? আর এখন টাওয়েল খুলে প্যান্ট পরতে লজ্জা করছে? অদ্ভুত। হাত সরাও দ্রুত। ভিরানের হাত সরিয়ে টাওয়ালের খুলে প্যান্ট পরিয়ে দেয় নির্বাণ। কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য একেবারে তৈরি করিয়ে নিয়ে নিচে নেমে আসে, নিজে একটা টি শার্ট গায়ে জড়িয়ে। ভিরানকে খাওয়ানোর সময় ভিরান বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আজকে কিন্ডারগার্টেনে যাব না। কেন যাবে না? তোরাকে খুঁজতে যাব আজ কোথায়? তোমার অফিসে। প্রতিদিনের মতো ছুটির পর অফিস যাবে? আমি এখনই যাব। এখন অফিস খোলেনি। আমি কি এখন যাব নাকি? আমি তো তোমার সাথে যাব। বেশি কথা না বলে খাও। ভিরান দাদার মুখের দিকে তাকায়। দাদা ইশারায় কিছু বলে।
নির্বাণ বাবার দিকে তাকাতেই তিনি ইনোসেন্ট মানুষের মতো নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। ভিরানকে খাওয়ানো শেষ করে ড্রাইভারের সাথে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেয় নির্বাণ। ছেলেকে পাঠিয়ে দিয়ে এসে নিজে খেয়ে নেয়, তারপর রুমে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। 11:30টায় নওশান চৌধুরী আর ভিরান অফিসে আসে। নওশান চৌধুরী রেগুলার অফিসে আসেন না এখন। দাদার কোলে চড়ে ভেতরে আসতে আসতে তোরাকে কেমন দেখতে তা ডিটেলস বর্ণনা করেছে ভিরান। নওশান চৌধুরী মন দিয়ে নাতির কথা শুনছেন। এই দিয়ে বোধহয় 10-12 বার দিয়ে ফেলো তোরার বর্ণনা। নির্বাণের কাছে না গিয়ে আগে সিসিটিভি ফুটেজ দেখতে আসেন নওশান চৌধুরী। নাতির জেদের কারণে যদি ছেলেকে আবার বিয়ে করাতে পারেন তাহলে মন্দ কোথায়। ছেলেটা আর কতকাল এভাবে থাকবে। গতকালকের সকাল 9টার প্রবেশ গেটের সিসিটিভি ফুটেজ দেখাতে বলেন নওশান চৌধুরী। ফুটেজ চালু করার কয়েক মিনিট পরে চেঁচিয়ে উঠে ভিরান বলে, দাদু ভাই, ওই যে তোরা, হোয়াইট ড্রেস পরা, ওটাই তোরা। নাতির মুখের দিকে তাকিয়ে আবার মনিটরের স্ক্রিনে তাকান নওশান চৌধুরী। তুরাকে চিনতে না পারলেও তুরার বাবাকে চিনতে পারেন। তুরার বাবা তুহিন শিকদার ওনাদের অফিসের ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন গত 15 বছর ধরে। ভদ্রলোক, অনেক ভালো আর সৎ একজন মানুষ। তুরাকে দেখে ওনারও বেশ পছন্দ হয়। ভিরানের ভাষ্য অনুযায়ী আসলেই ফেয়ারি টেল মুভির কুইনগুলোর মতো দেখতে। তুরাকে দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের চেয়ে তুরার বয়স অনেক কম। উনি ভেবেছিলেন তুরার হয়তো অন্য কোনো অফিসের স্টাফ হবে, কোনো প্রয়োজনে বোধহয় এই অফিসে এসেছিল। নাতিকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই নির্বাণের নাম্বার থেকে কল আসে। নির্বাণ বাবার ফোনের রিংটং শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে দুজন দাঁড়িয়ে আছে। এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয় নির্বাণ। ভিরান দাদার দিকে তাকিয়ে বলে, তোরা এনে দেবে না দাদু ভাই? ছেলের মুখে পুনরায় তুরার নাম শুনে নির্বাণের চোখে মুখে অমাবস্যায় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। নওশাদ চৌধুরী ছেলের চেহারা দেখে চুপসে যান। কিছু বলতে চাইলেও বলতে পারেন না। নির্বাণ ছেলেকে নিয়ে বেডরুমে চলে আসে। ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে ক্যাজুয়াল শার্ট প্যান্ট পরিয়ে দেয়। আবার পিয়ন খাবার দিয়ে যায় ভিরানের জন্য। নিজ হাতে ছেলেকে খাইয়ে দেয়। পুরোটা সময় নওশাদ চৌধুরী সোফায় বসে থাকেন চুপচাপ। এর মধ্যে ভিরান অনেকবার তুরাকে নিয়ে আসার কথা জানিয়েছে। নির্বাণ প্রতি উত্তর করেনি। খাওয়া শেষ হতে বেড থেকে নেমে দাদার কাছে দৌড়ে আসে ভিরান। দাদার হাত ধরে টেনে বলে, দাদু ভাই চলো, তোরাকে নিয়ে আসি। নওশাদ চৌধুরী কেমন যেন থমথমে স্বরে বলেন, তোরা আজকে অফিসে আসেনি? তাহলে কোথায় আছে তোরা? ওর বাড়িতে। তাহলে চলো ওর বাড়ি থেকে নিয়ে আসি ওকে। ওর বাড়ি তো আমি চিনি না দাদু ভাই। তাহলে কে চেনে? জানি না তো। তোরার বাবার কাছে চলো, উনি তোরার বাড়ি চেনে। তোরার বাবাকে? ওই দাদুটা যার সাথে তোরা অফিসে এসেছিল। নাতির বুদ্ধি দেখে নওশাদ চৌধুরী একটু অবাক হন। একসাথে আসতে দেখেই বুঝতে পেরে গেছে উনি তুরার বাবা। নওশাদ চৌধুরী ছেলের মুখের দিকে তাকান। নির্বাণ গম্ভীর হয়ে বসে আছে, কারোর দিকে তাকাচ্ছে না, ফ্লোরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নওশাদ চৌধুরী থেমে থেমে বলেন, তোরা আমাদের ম্যানেজার তুহিন শিকদারের মেয়ে। নির্বাণ মুখ তুলে তাকায়, থমথমে গম্ভীর স্বরে বলে, এটা জেনে আমি কি করব? বিরান। বাকি কথা শেষ করার আগেই নির্বাণ বলে, ভিরান ছোট মানুষ, ওর সাথে তুমি ছোট হইও না। বলেছিলাম। কাজ আছে আমার, আসছে। ভিরানকে দেখে রাখো একটু। নির্বাণ বেরিয়ে যায় রুম থেকে। ভিরান দাদার হাত ধরে টানতে থাকে তুরার বাবার কাছে যাওয়ার জন্য। নওশাদ চৌধুরী গম্ভীর হয়ে বসে রইলেন। ভিরান যা চাইছে তা আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। অফিস ছুটির পর ভিরানকে জোর করে নিয়ে বাড়িতে ফিরে আসে নির্বাণ। ভিরান গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে এখন। অফিসেও সারাদিন একটু পর পর কেটেছে। বাড়িতে ফেরার পর থেকে গলা ফাটিয়ে কাঁদছে এখন। নির্বাণ ছেলেকে সোফায় বসিয়ে দেয়। ভিরান সোফা থেকে নেমে বাইরের দিকে দৌড় শুরু করে। নির্বাণ আগের জায়গায় দাঁড়িয়ে শান্ত আর ক্লান্ত দৃষ্টিতে ছেলের যাওয়ার পথে তাকিয়ে থাকে। দুপুরের পর থেকে নির্বাণের মেজাজ ভীষণ রকমের গরম হয়ে আছে। ছেলেকে বড় করতে যতটা না ক্লান্ত হয়েছে আজকে লাস্ট 4 ঘন্টায় তার অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে।
তুরার জন্য উন্মাদ হয়ে উঠেছে ভিরান। ছেলের আচরণে নির্বাণ পাগল হয়ে গেছে আজকে। আর সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুঁড়ে দূরে কোথাও চলে যেতে। নওশান চৌধুরী নাতিকে ধরে নিয়ে আসেন। ভিরান দাদার কাছ থেকে ছোটার চেষ্টা করে, কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছাড়ো, আমি তুরার কাছে যাব। তুমিও পচা, তুরাকে এনে দেবে বলেও এনে দাওনি। নওশান চৌধুরী নাতিকে শান্ত করার চেষ্টা করে বলেন, তুরা ওদের বাড়িতে নেই। তুরা ওর নানুর বাড়িতে গেছে। নানুর বাড়ি থেকে ফিরে আসলে আমরা গিয়ে নিয়ে আসবো। মিথ্যা বলছো তুমি। তুমি শান্ত হও। না, তুরাকে এনে দাও। নির্বাণ ছেলের ওপর রেগে ধৈর্য হারিয়ে চিৎকার করে বলে, ছেড়ে দাও ওকে, যেখানে যেতে চায় যেতে দাও। 4 বছর ধরে আমি লালন পালন করছি, বড় করেছে, আর এখন একদিনে পরিচয়ের একটা মেয়ে ওর কাছে বড় হয়ে গেছে। যেখানে যেতে চাইছে যেতে দাও, আর সহ্য হচ্ছে না এসব। বাবার এত জোরে চিৎকার শুনে ভিরানের কান্না বন্ধ হয়ে যায়। ফ্যাল ফ্যাল করে বাবার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে থাকে। এর আগে কোনোদিনও বাবাকে এভাবে চিৎকার করতে দেখেনি ভিরান। নির্বাণ বাবার কাছে এগিয়ে এসে ভিরানকে জোর করে কোল থেকে নামায়, ছেড়ে দিয়ে বলে, যা, কোথায় যাবি চলে যা, আর কখনো আসবি না আমার কাছে। আমার থেকে ওই তোরা তোর কাছে বড়? যা, তোর কাছে চলে যা। বাবাকে এভাবে কথা বলতে দেখে ভিরান আবার কেঁদে ওঠে। নির্বাণ ছেলেকে ঠেলে ডোরের দিকে এগিয়ে দেয়। ভিরানের কি যেন হয়, ঠাস করে ফ্লোরে পড়ে যায়। ছেলেকে এভাবে পড়ে যেতে দেখে রাগ জেদ ভুলে নির্বাণ ভিরামের নাম ধরে ডেকে ভিরামের কাছে হাঁটু গেড়ে বসে। ছেলেকে নিচুক থেকে তুলে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এখন আর কাঁদছে না, সম্ভবত শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নির্বাণ ছেলের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ছেলেকে ধরে কয়েকটা ঝাঁকি দেওয়ার পর ভিরান কেঁদে ওঠে আবার। হা করে জোরে জোরে শ্বাস নিতে নিতে তুরার নাম ধরে কাঁদে। নির্বাণ ছেলেকে বুকে চেপে ধরে শক্ত করে। নির্বাণের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। 4 বছরে আজকের মতো এত রেগে জোরে ছেলের সাথে কথা বলেনি কখনো। নির্বাণ ছেলেকে নিয়ে উঠে দাঁড়ায়, বাহু দিয়ে চোখের পানি মুছে আবার বাবার দিকে তাকিয়ে বলে, তুই না আঙ্কেলকে কল কর, ওনার বাড়ির অ্যাড্রেস জেনে নাও। বলতে বলতে বাইরের দিকে এগিয়ে যায়। ছেলেকে কোলে নিয়ে পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে যান নওশান চৌধুরী। নির্বাণ গাড়িতে উঠে বসে। ফিরানকে কোলে নিয়ে পাশে বসে নওশান চৌধুরী। নির্বাণের কল থেকে ভিরানকে নিজের কোলে তুলে নেন নওশান চৌধুরী। নির্বাণের ফোন নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করেন নওশান চৌধুরী। একবার রিং হতেই কল রিসিভ হয়। নওশান চৌধুরী বেশি কিছু না বলে সরাসরি বাসার অ্যাড্রেস জানতে চান। তুহিন শিকদার বসের কথা শুনে নিজের বাসার অ্যাড্রেস বলে দেন। নির্বাণ গাড়ি স্টার্ট দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে যায়। ভিরান এখন আর কাঁদছে না। যখন শুনেছে তোরার কাছে যাচ্ছে তখন থেকে চুপ হয়ে আছে। বাবার রাগ দেখে হেসকি তুলছে শুধু। বেশি দূরে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই 10 তলা একটি ভবনের সামনে সে রাস্তার ওপর পাশে দাঁড়ায় নির্বাণের গাড়ি। নওশাদ চৌধুরী ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ান। ওকে দেখা করে নিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি। নওশাদ চৌধুরী কিছু বলেন না। ভিরানকে কোলে নিয়ে গেটের ভেতরে প্রবেশ করতেই দেখেন তুহিন শিকদার বেরিয়ে আসছেন ভেতর থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, কিছু কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। আপনি গতকাল আপনার মেয়ে তুরাকে অফিসে নিয়ে গিয়েছিলেন, তখন ভিরান তুরাকে দেখেছিল। আজকে তুরার কাছে আমার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছে, তাই তুরার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। যদি অনুমতি দেন তাহলে ওকে একটু তুরার কাছে নিয়ে যেতাম। এসব কি বলছেন স্যার? এমন কথা বলে লজ্জা দেবেন না আমাকে। চলুন ভিতরে চলুন। দাদু ভাই, তুমি আমার কাছে এসো। ভিরান তুহিন শিকদারের কোলে চলে আসে, গলা জড়িয়ে ধরে বলে, আমি তোরাকে নিয়ে যাব আমাদের সাথে। ভিরানের কথা শুনে মুচকি হাসেন তুহিন শিকদার। অফিসে ভিরানের পাকা পাকা কথা শোনেন প্রায় সময়। ভিরানের কথাগুলো ওনার বেশ লাগে। অফিসের সময় ভিরানকে পছন্দ করে ওর এই কথার জন্যই। বাইরে সে যে ইরফানকেও আছে তুহিন শিকদার বুঝতে পারেননি। ভেবেছেন ড্রাইভারের সাথে এসেছেন নওশান চৌধুরী। নির্বাণ স্টিয়ারিং এর সাথে মাথা ঠেকে বসে আছে। 2 চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে ছেলেকে বকা দেওয়া আর চিৎকার করে কথা বলার জন্য।
অপরাধ বোধ হচ্ছে এখন, নিজেকে নিজেরই শেষ করে দিতে ইচ্ছে করছে। কিভাবে পারলো ছেলেকে ওভাবে কথাগুলো বলতে? এত রাগ কেন? ছোট মানুষ অত কিছু কি বোঝে? ফ্ল্যাটে প্রবেশ করে তিনজন। তুহিন শিকদারের কোল থেকে নেমে যায় ভিরান। সোফায় বসে আছে তুরা, টিভির দিকে তাকিয়ে আছে আর চিপস খাচ্ছে। ভিরান তোরার নাম ধরে ডেকে দৌড় দেয় সোফার দিকে। চমকে উঠে ডোরের দিকে তাকায় তুরা। ভিরান দৌড়ে এসে তুরাকে জড়িয়ে ধরে। তুরা হা হয়ে ডোরের দিকে তাকিয়ে থাকে। নওশান চৌধুরীকে চেনে তুরা, ওর বাবার অফিসের বস এনি, যদিও কয়েক বছর ধরে নির্বাণ বস। তোরা কেমন আছো তুমি? তোমাকে নিতে এসেছি আমরা। তুরা ভিরানের মুখের দিকে তাকায়। তুরার মুখের ভেতর এখনো চিপস রয়েছে, এক হাতে প্যাকেট, অন্য হাতে দুটো চিপস ধরে রাখা। তুরা মুখের চিপস দ্রুত গিলে নিয়ে বলে, ভালো আছি, তুমি কেমন আছো? ফাইন। তুমি কিন্তু আজকে যাবে আমার সাথে। তুরা হা করে বাবার মুখের দিকে তাকায়। উনি হয়তো ভিরানের কথাগুলো শুনতে পাননি। তুহিন শিকদার আর নওশান চৌধুরী সোফায় বসেন। কিচেন থেকে বেরিয়ে আসেন মুক্তা শিকদার, হাতে ট্রের উপর দুটো জুসের গ্লাস। অফিসের বস আসছেন শুনে নাস্তা পানি ব্যবস্থা করেছিলেন এতক্ষণে। ও আমার স্ত্রী মুক্তা শিকদার। মুক্তা শিকদার বসের দিকে তাকিয়ে সালাম দেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ও বিরান চৌধুরী স্যারের নাতি। ভিরানের দিকে আবার দৃষ্টি দেন মুক্তা শিকদার। তিনি প্রথম থেকেই জানেন ভিরান আর নির্ভানের জীবন কাহিনী। ভিরানকে অনেক দেখার ইচ্ছে ছিল ওনার, কিন্তু কখনো দেখতে পাননি। আজকেই প্রথম দেখছেন। পুরো চৌধুরী পরিবারের জন্য অনেক মায়া হয় ওনার, বিশেষ করে ভিরান আর নির্ভানের জন্য। নওশান চৌধুরী কিছু খেতে না চাইলেও জোর করে ওনাকে জুস খেতে দেন মুক্তা শিকদার। তোরা ভিরানকে নিজ হাতে জুস খাইয়ে দেয়। ভিরান অল্প খেয়ে আর খায় না, বাকিটুকু জোর করে তুরাকে খাইয়ে দেয় নিজেই। তুরাকে কাছে পেয়ে ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না। বারবার তুরার নরম গালে চুমু খাচ্ছে, আবার ওর গালে তুরাকে চুমু দিতে বলেছে। একবার গলা জড়িয়ে ধরছে, আবার বুকে মাথা রেখে চুপ হয়ে বসেছে। ভিরানের কর্মকাণ্ড দেখে তিনজন হাসছেন। আপনার একটাই মেয়ে? ছেলে আছে, পড়াশোনার জন্য স্পেনে রয়েছে বর্তমানে। সামনের মাসে দেশে ফিরবে। ও স্যার ডাইনিং টেবিলে আসুন। না না, কি বলছেন এসব? এসবের কোনো প্রয়োজন নেই, ব্যস্ত হবেন না। স্যার আজকে প্রথম আমাদের বাড়িতে এসেছেন, না খেয়ে যেতে পারবেন না। অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করতে পারিনি। কিচ্ছু করতে হবে না তুহিন সাহেব, ব্যস্ত হবেন না আপনারা, শুধুমাত্র বেরানোর জন্য এসেছি। তা বললে হবে না স্যার, প্লিজ আসুন। অনেক জোরাজুরির পরেও নওশান চৌধুরী খেতে রাজি হন না। মুক্তা শিকদার অল্প অল্প নাস্তা বেড়ে ড্রয়িং রুমে নিয়ে আসেন। জোরাজোরিতে না পেরে শেষে অল্প অল্প খান। তুরা ভিরানকে খাইয়ে দেয়। খাওয়ার সময় একটু দুষ্টামি করে না ভিরান, চুপচাপ খায়। খাওয়ার মাঝে মাঝে অদক্ষ হাতে তুরা কেউ খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে ভিরানকে নিয়ে যখন নিজেদের বাড়িতে ফিরে যাবেন, তখন ভিরান আর তুরাকে ছাড়ে না। তুরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোরাকে নিয়ে যাব আমাদের বাড়িতে। দাদু ভাই, তোরার বাড়ি এটাই, তোরা আমাদের সাথে যাবে না? তুমি চলো, আমরা পরে আরেকদিন আসবো। না, তোরাকে আমি আজকে নিয়ে যাব। ওকে আমি আমার পাপ্পার কুইন বানাবো। তোরা চলো, পাপা ওয়েট করছে আমাদের জন্য। ভিরানের কথা শুনে তুহিন শিকদার আর মুক্তা শিকদার অবাক হয়ে গেছেন। দুজনেই হা হয়ে তাকিয়ে আছেন তুরা আর ভিরানের দিকে। ভিরান ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলে, তোরাকে আমার পাপ্পার কুইন বানাবো। তোরাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে আমরা নিয়ে গেলাম। তোমরা কান্না করো না, তোরা চলো। এসব তুমি কি বলছো ভিরান? আমি কোথাও যাব না, তুমি যাও তোমার দাদু ভাইয়ের সাথে। না না, আমি তোমাকেই নিয়ে যাব। আমরা তো তোমাকে নেওয়ার জন্য এসেছি। তুমি আমার পাপার ওয়াইফ হবে, তারপর আমরা তিনজন একসাথে ঘুমাবো রাতে। তোরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। তুহিন শিকদার আর মুক্তা শিকদারের চোখ মুখও যেন কেমন হয়ে গেছে। বেরান বাচ্চা মানুষ, তাই এমন উল্টাপাল্টা বলছে। তুরাকে ওর কাছে ভালো লেগেছে, তাই এমন জেদ করেছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। বেরান চলো এখন, তোমার টিউটর তোমার জন্য অপেক্ষা করছে বোধহয়। আমি তোরাকে ছাড়া যাব না। তোরা পাপ্পার ওয়াইফ হবে, আমার মাম্মি হবে। তোরা চলো, তুমি উঠছো না কেন?
বিরান, তুমি এখন বাড়িতে যাও, আমরা পরে আবার দেখা করব। না না, তুমি এখনই যাবে আমার সাথে। পাপ্পা এখানে আসো, তোমার ওয়াইফকে কোলে তুলে নিয়ে যাও। শেষের কথাগুলো চিৎকার করে বলে ভিরান। উপস্থিত চারজন হতভম্ব, লজ্জায় মরি অবস্থা তুরার। এ কোন ফ্যাসাদে ফেসে গেছে? এই ছেলে ওর পিছু কেন ছাড়ছে না? নওশান চৌধুরী ভিরানকে জোর করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন। ভিরান শক্ত করে তুরাকে আঁকড়ে ধরে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে। এ কোন মুসিবত! তোরাকে ছাড়া আমি যাবো না, যাবো না, যাবো না। তোরা মাম্মা চলো আমার সাথে। ভিরানের মুখে এমন সম্বোধন শুনে স্তব্ধ তুরা, সাথে বাকি তিনজন। নাতিকে ছেড়ে দেন নওশান চৌধুরী। ভিরান চার হাত পা দিয়ে আঁকড়ে ধরে তুরাকে শক্ত করে ধরে রেখে বলে, তোরা মাম্মা চলো আমাদের সাথে, আমার পাপ্পা অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। তুরা ফ্যাল করে বাবা মায়ের মুখের দিকে তাকায়। ওনারাও কেমন করে যেন তাকিয়ে আছেন। বিরান দুপুরে ঘুমায়নি, তুমি ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, আমি নিয়ে চলে যাই। আমি ঘুমাবো না, আমার পাপ্পার ফেয়ারি টেল কুইন, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমাদের প্যালেসের কুইন হবে তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। এখন তোমার তুরাকে নিয়ে ঘুমিয়ে যাও, তুরার ঘুম পেয়েছে এখন। পাপ্পার কুইন তোমার ঘুম পেয়েছে? মাথা নাড়াই তুরা। পাপ্পার কাছে চলো, পাপ্পা তোমাকে ঘুম পালিয়ে দিবে। তুরা বাবা মায়ের মুখের দিকে তাকায়। ওনাদের দুজনের চোখ মুখ গম্ভীর থমথমে হয়ে গেছে। তুরার চোখ মুখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। ওকে দ্রুত ঘুম পাড়িয়ে দে, নিয়ে চলে যাক। ঘুম পাড়াতে পারবি তো? কিভাবে ঘুম পাড়াতে হয় আমি তো জানি না আম্মু। বুকে জড়িয়ে ধরে পিঠে মৃদুভাবে চাপ্পু দিতে থাকবি, তাহলে ঘুম পড়বে দ্রুত। আচ্ছা। মুক্তা শিকদার বেরিয়ে যান রুম থেকে। ভিরান যত দ্রুত ঘুমাবে ততই ভালো। এই ছেলে যা শুরু করেছে, না ঘুমালে জীবনেও যাবে না। তুরা নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয়। ভিরানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভিরান তুরার মুখের দিকে তাকিয়ে বলে, পাপ্পাকে দেখো, আমরা তিনজন একসাথে ঘুমাবো। পাপ্পা নিচে ওয়েট করছে আমাদের জন্য। পাপ্পার লম্বা হাত আমাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরতে পারবে। তুরা ফ্যাল করে তাকিয়ে রইল। এই ছেলে যেভাবে কথা বলছে, মনে হয় না আজকে রাতে ঘুমাবে। ওকে ঘুম পাড়াতে গিয়ে তুরা নিজেই ঘুমিয়ে যাবে। তোরা পাপ্পাকে ডাকো। তোমার পাপা কাজ করতে গেছে, তুমি ঘুমাও। পাপ্পা নিচে ওয়েট করছে, কোন নিচে? বাড়ির সামনে রাস্তায়। তুরা ভিরানের চোখ হাত দিয়ে বন্ধ করে বলে, ঘুমাও, ঘুম পাচ্ছে আমার। পাপ্পা আসবে না। পরে আসবে। ভিরান দুই হাতে তুরার জামা শক্ত করে ধরে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। তুরার বুকের মুখ গুজিয়ে রেখে আবারও বলে, তোরা তোমাকে ছেড়ে আমি যাব না। ঠিক আছে, এখন ঘুমাও। ভিরানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে তুরা। এর আগে কোনোদিনও কোনো বাচ্চাকে এভাবে ঘুম পাড়ায়নি। ছোট বাচ্চা বা ভিরানের সমবয়সী বাচ্চাকেও খুব একটা কোলে নেয়নি। ঢাকায় তুরাদের আপন কেউ নেই, তাই ছোট বাচ্চাও নেই। ছোটর মধ্যে তুরাই বাবা মা ভাইয়ের আদরের একমাত্র কন্যা বোন। ভিরানকে জড়িয়ে ধরে রেখে তুরার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ভালো লাগছে ভিরানকে জড়িয়ে ধরে রেখে। কেমন আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে আজ রয়েছে। তুরা মুখ এগিয়ে ভিরানের মাথায় চুমু খায় বেশ কয়েকটা। ভিরান নড়াচড়া করে না, ঘুমিয়ে পড়েছে প্রায়। ভিরানকে জড়িয়ে ধরে দেখে ভাবনার জগতে বিভোর হয়ে যায় তুরা। এশার আজান হতেই মুক্তা শিকদার তুরার রুমে আসেন। বেডের দিকে এগিয়ে বলেন, তোরা বিরান ঘুমিয়ে গেছে? তুরা উত্তর দেয় না। মুক্তা শিকদার তুরার গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলে, তোরা হ্যাঁ হ্যাঁ, বলো। বিরান ঘুমিয়েছে কখন? এই তো একটু আগেই। ওঠ। তুরার শোয়া থেকে ওঠার সময় দেখে ভিরান শক্ত করে তুরার জামা ধরে রেখেছেন দুই হাতে। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। তুরা শিকদার ভিরানকে কোলে তুলে নেন সযত্নে সাবধানে। মায়ের পেছন পেছন রুম থেকে বেরিয়ে আসে তুরা। নওশাদ চৌধুরী দাঁড়িয়ে আছে নাতির অপেক্ষায়। মুক্তা শিকদার এগিয়ে আসতেই নাতিকে নিজের কোলে তুলে নেন। তিনজনের দিকে তাকিয়ে বলেন, আমাদের জন্য আপনাদের অনেক ভোগান্তিতে পোহাতে হলো। না না স্যার, কি বলছেন এসব? বিরান ছোট মানুষ, আমরা কিছু মনে করিনি, ওকে দেখে রাখবেন। ইনশাল্লাহ।
ভালো থাকবেন আপনারা। সবাইকে নিয়ে আবার আসবেন স্যার। নওশাদ চৌধুরী ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলেন। আগামীকালকেও আসতে হয় কিনা কে জানে। নওশাদ চৌধুরীর পেছন পেছন তুহিন শিকদারও ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তুরা নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনের মধ্যে যেন কেমন করছে এখন। এইটুকু সময়ের মধ্যে ভীষণ মায়া জন্মে গেছে। চলে যাওয়ায় মন খারাপ হচ্ছে। হেঁটে এসে ব্যালকনিতে দাঁড়ায়। রাস্তার দিকে তাকাতেই চোখ পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে। পুরুষটা গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কৃত্রিম আলোতে চেহারা স্পষ্টই বোঝা যাচ্ছে ওটা আর কেউ নয়, ভিরানের বাবা নির্ভান চৌধুরী। ছেলে আর বাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ঘাড় ঘুরিয়ে ভবনের উপরের দিকে তাকায়। কেন যেন মনে হচ্ছে ওদিক থেকে ওর দিকে কেউ তাকিয়ে আছে। তিনতলার একটা ব্যালকনিতে নজর আটকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে। নির্বাণ চোখ সরিয়ে গেটের দিকে তাকায় আবার। চোখ কোনা করে আবার তাকায় তুরা। নির্বাণকে তাকাতে দেখে অন্যদিকে তাকিয়েছিল তড়িঘড়ি করে। নওশান চৌধুরী আর তুহিন শিকদার রাস্তায় চলে আসেন। তুহিন শিকদার নির্বাণকে দেখে অবাক হয়ে বলেন। স্যার, ও এসেছেন দেখছি। ভিতরে না গিয়ে ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? না, ঠিক আছে। হুট করে এসে আপনাদের ঝামেলায় ফেলে দিয়েছে। ঝামেলা কেন হবে স্যার? আপনারা এসেছেন, খুশি হয়েছি আমরা। সময় করে আবার আসবেন। 3য় ফ্লোরের এই ফ্ল্যাটটায় থাকি আমরা। নির্বাণ ঘাড় ঘুরিয়ে তুহিন শিকদারের হাত অনুসরণ করে তাকায়। মেয়েটা যেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ওই ফ্ল্যাটটাই দেখাচ্ছেন তুহিন শিকদার। নির্বাণ বুঝতে পারে ওটাই তুরা। চোখ সরিয়ে নিয়ে বাবার কাছ থেকে ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে। ওকে আমার কাছে দাও, তুমি ড্রাইভ করো। ছেলেকে কোলে তুলে নিয়ে আরো একবার তাকায় ব্যালকনির দিকে। গাড়ি দরজা খুলেই পিছনে উঠে বসে। নওশান চৌধুরী তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে উঠে বসেন। গাড়ি ছুটে চলে যায়। তাকিয়ে থাকে তুরা। ভিরানের জন্য মন খারাপ হচ্ছে ভীষণ। সেদিন তো এত মায়া লাগেনি, আজকে মায়া ধরিয়ে দিয়ে চলে গেল ভিরান। গাড়ি থেকে নেমে ছেলেকে নিয়ে সোজা রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। ওর মা মেরি চৌধুরী পেছন থেকে ডাকলেও সারা শব্দ করে না। রুমে এসে ছেলেকে বেডে শুয়ে দেয়। বেডে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে। সব সময় এমন পাগলামি করলে কি হবে? সামলাবে কিভাবে? বেড থেকে উঠে টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার ছেড়ে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শাওয়ারের পানির সাথে কয়েক ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়ে নিচে। ছেলের সাথে জোরে কথা বলেছে, এখনো ভুলতে পারছে না। বাড়িতে ফেরার সময় পুরো রাস্তা ছেলেকে একটু পর পর চুমু খেয়েছে। শক্ত করে বুকে আগলে রেখেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে ডোর লক করে দেয়। নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে শুয়ে পড়ে ছেলেকে বুকে আগলে নিয়ে। অফিসের কাজ বাকি আছে, কিন্তু এখন কাজ করার মন মানসিকতা নেই। কিচ্ছু ভালো লাগছে না। চোখ বন্ধ করে ভাবনায় মগ্ন ছিল নির্ভান। ফোনের রিংটং শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ফোন হাতে নিয়ে দেখে ওর মায়ের ফোন থেকে কল এসেছে। রিসিভ করে কানে ধরে বলে। হ্যাঁ, বলো আম্মু। খাবার খাবে না? ডোর লক করে রেখেছো কেন? মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় নির্ভান। ফোন সাইলেন্ট করে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সব কিছু তো ভালোভাবেই চলছিল। ছেলেটা এমন পাগলামি শুরু করলো কেন তুরাকে দেখে? সকালে ঘুম থেকে উঠে তুরাকে না দেখলে কেমন করবে কে জানে। তখনকার মতন করলে নির্বাণ সামলাতে পারবে বলে তো মনে হয় না। বেডে শুয়ে ছটফট করছে তুরা। অন্যদিন রাত 9টার মধ্যে ঘুমিয়ে যায়। জোর জবরদস্তি করে 10টা পর্যন্ত জেগে থাকতে পারে না রাতে। 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু আজকে 11টা বেজে যাওয়ার পরেও ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই ভিরানের নিষ্পাপ মাসুম চেহারা চোখের সামনে ভেসে উঠেছে। ভিরান কথাগুলো কানে বাজছে। কোল বালিশ জড়িয়ে ধরলে মনে হচ্ছে ভিরানকে জড়িয়ে ধরে রেখেছে। একদিনের মধ্যে এত মায়া! 2 বার দেখা হয়েছে মাত্র। বাইরের কারোর জন্য তোরার মন কখনো এমন ছটফট করে না। আজকে শুধু ভিরানের জন্য এমন ছটফট করছে। এপাশ ওপাশ করতে করতে শোয়া থেকে উঠে বসে, বড় লাইট অন করে। একটা ফোনও নেই যে এখন ফোন দেখে সময় পার করবে।
ভাইয়ের নিষেধ বাণীতে 18 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও ফোন কিনে দেয়নি বাবা। ভাইয়া দেশে ফেরার সময় ওর জন্য ফোন নিয়ে আসবে। বেড থেকে নেমে স্টাডি টেবিলের ওপর থেকে হুমায়ুন আহমেদের একটি গল্পের বই নিয়ে পড়ার জন্য বেডে বসে আসছে আবার। এখন একাডেমিক পড়াশোনা নিয়ে আপাতত। 3 দিন আগে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। একাডেমিক পড়াশোনা তুরার একদম ভালো লাগে না, পড়তে ইচ্ছে করে না। বাবা মা আর ভাইয়ের জন্যই নিজের উপর জুলুম করে পড়াশোনা করে, নয়তো কবে এই পড়াশোনা ছেড়ে দিত। ভোর হতেই ঘুম ভেঙে যায় ভিরানের। চোখ মেলে তাকায়, বেডের এপাশে ওপাশে নজর বোলায়। তুরা নেই বেডে, ওর পাশে ওর বাবা ঘুমিয়ে আছে। বাবার গায়ে ধাক্কা দিয়ে ডেকে বলে, পাপা উঠো, তোরা কোথায়? তোরা তো এখানে ঘুমিয়েছিল আমার সাথে। ঘুম ছুটে যায় নির্ভানের। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে, চোখ দুটো জোর করে মেলে রেখেছে। তোরা কোথায় পাপ্পা? তোরা তো আমার সাথে ঘুমিয়েছিল রাতে। তোরা আমাদের সাথে আসেনি পাপা। তোরা আসেনি? না। ভিরান চারিদিকে নজর বুলায়। এটা তো ওদের রুম। ভিরান তো তুরার বাড়িতে তুরার রুমে ঘুমিয়েছিল। তুরার বুকের সাথে লেপ্টে এখানে আসলো কখন, কিভাবে, কে নিয়ে আসলো? মুখ তুলে বাবার মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, তুমি আমাকে এখানে এনেছো কেন? আমি তো তোরার বাড়িতে ছিলাম। তুমি তোরাকে না এনে শুধু আমাকে কেন এনেছো? আমি তোরার কাছে যাব, এখনই যাব। ছাড়ো আমাকে। সকালে তো তোমার পড়াশোনা আছে পাপা। তুমি তোরার কাছে থাকলে কিন্ডারগার্টেনে কিভাবে যাবে? তোরাও পড়াশোনা আছে, এখানে আসলে ওর পড়াশোনা কিভাবে হবে? তোরা এখন পড়ে না, ওর স্কুল বন্ধ হয়ে গেছে। এই কথা তোমাকে কে বলেছে? তোরা তোর পড়াশোনা নেই, তোমার তো আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো হয়েছ। চলো ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে হোমওয়ার্ক করতে হবে। তোরাকে ছাড়া আমি ফ্রেশ হব না, হোমওয়ার্কও করবো না, খাবো না। জেদ করবে না বিরান। নির্বাণ ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে বেডে বসিয়ে রেখে নিজেও ফ্রেশ হয়ে আসে। ভিরানের ব্যাগ ড্রয়িং রুমে রয়েছে। তুমি বেডে বসে থাকো, আমি আসছি এক্ষুনি। ভিরান বলে না কিছু। নির্বাণ রুম থেকে বেরিয়ে যেতেই ভিরান রুম থেকে বের হয়। নিচে এসে ব্যাগ নিয়ে পেছন ফিরতেই দেখে ভিরান এগিয়ে আসছে। তোমাকে কি বলে আসলাম আমি? নিচে নেমে এসছো কেন? আমি পড়ালেখা করবো না, আমি তোরার কাছে যাব। তোর মধ্যে কি দেখেছো তুমি? কি আছো ওর মধ্যে? তোমার জন্মের পর থেকে নিজের হাতে কোলে পিঠে বড় করেছে। আমি তোমার বাবা, আমি তোমার মা। কি করিনি তোমার জন্য? বাবা মায়ের দায়িত্ব একা হাতে পালন করেছে 4 বছর ধরে। বাবা মায়ের ভালোবাসার অভাব বুঝতে দিয়েছে কখনো? হঠাৎ বাইরের একটা মেয়েকে দেখে এমন কেন করছো? তোরা কেউ হয় না আমাদের, ও কি ভুলে যাও তুমি? বাবার এত এত কথা বুঝতে সক্ষম হয় না ভিরানের ছোট মস্তিষ্ক, তবে শেষের কথা গুলো বুঝতে পেরেছে। অভিমানী স্বরে বলে, তোরাকে আমি তোমার কুইন বানাবো, তখন তোরা আমার আম্মু আর তোমার ওয়াইফ হয়ে যাবে। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই ঘুরে ফিরে এক কথা, কুইন বানাবো, মা বানাবো, তোমার ওয়াইফ বানাবো। কিন্ডারগার্টেনে যাওয়ার সময় কান্না শুরু করে ভিরান। কিছুতেই পড়তে যাবে না, এখন তুরার কাছে যাবে। খাবার খাওয়ার সময় ও অনেক কাহিনী করেছে আজ। তুরা খাইয়ে দেবে, নয়তো খাবে না। অনেক বাক্য ব্যয় করার পর ছেলেকে খাওয়াতে সক্ষম হয়েছিল নির্বাণ। বাবার পা শক্ত করে জড়িয়ে ধরে ঝুলে থেকে কাঁদতে কাঁদতে বলে, তোরা কেনে দাও, নয়তো আমি পড়তে যাব না। কিন্ডারগার্টেনে সকালে আম্মু ওদের সাথে যাই, শুধু আমার আম্মু যায় না। ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে যায় নির্বাণ। পরবর্তী কথাগুলো গলায় দলা পাকিয়ে গেছে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও অবাক হয়ে গেছে নাতির কথা শুনে। নির্বাণ নিজেকে স্বাভাবিক করে বলে, আমি তো মাঝে মধ্যে নিয়ে যাই তোমাকে। তুমি যাও, আম্মু তো কখনো যায় না। আমি আম্মুকে নিয়ে যাব। ব্রেকের সময় আমার ফ্রেন্ডদের আম্মুরা ওদের খাইয়ে দেয়, শুধু আমারই আম্মু খাইয়ে দেয় না। নির্বাণ আর কিছু বলতে পারে না। মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, আজকে বুঝতে পারছো, দুজন মানুষের অভাব একজন মানুষকে কোনোদিন কোনোভাবেই পূরণ করতে পারে না। তুমি বাবা হয়ে যত যাই করো, ওর মায়ের অভাব পূরণ করতে পারোনি তো নির্বাণ। তোমাদের কি মনে হয় অন্য নারী ওর মায়ের অভাব পূরণ করতে পারবে? অন্য নারী এসে ওকে আপন করে নেবে, ভালোবাসবে ওকে? বাসবে না কেন? এক গাছের ফল আরেক গাছে নিয়ে জোড়া লাগিয়ে দিলে কি সেই গাছের ফল হয়ে যাবে? ওই গাছের ফল না হলেও ঠিকভাবে জোড়া লাগাতে পারলে সময়ের সাথে জোড়া লেগে যাবে। নির্বাণ মায়ের আর কোনো কথা শোনে না। ভিরানকে জোর করে কোলে তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে।
পাপ্পা আমি যাব না কিন্ডার গার্ডেনে, তোরা কিনে দাও, ওকে সাথে নিয়ে যাব। নির্বাণ ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে বলে। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? তোরা আমাদের কেউ হয় না। আমি তোরাকে তোমার ওয়াইফ বানাবো, তখন তোরা আমাদের হয়ে যাবে। আমি তোরাকে আমার ওয়াইফ বানাতে চাই না। ছোট মানুষ হয়ে এত বড় বড় চিৎকার করছো, তুমি নিজেও বুঝতে পারছো না কেসব বলছো। ভিরান গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে। নওশান চৌধুরী, মেরি চৌধুরীর ড্রাইভার আর থার্ড গার্ড তাকিয়ে তাকিয়ে দেখছে বাপ ছেলেকে। বাপ যেমন জেদি, ছেলে তার চেয়েও বেশি জেদি। কাঁদতে কাঁদতে ভিরানের অবস্থা খারাপ। এখন হাঁ করে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। বেশি কাঁদলে ভিরানের শ্বাস নিতে কষ্ট হয়। নির্বাণ ছেলেকে বুকে চেপে ধরে বাড়ির ভেতর ফিরে আসে। সোজা চলে আসে বেডরুমে। ছেলেকে বেডে বসিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ভিরান খায় না। ধাক্কা দিয়ে বাবার হাত থেকে গ্লাস নিচে ফেলে দেয়। পড়ার সাথে সাথে এই গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে গেছে। তোরাকে এনে না দিলে আমি কিছুতেই খাবো না, তোমার সাথে কথাও বলবো না, পড়তেও যাব না, কিছু করব না আমি। নির্বাণ ছেলেকে ধরতে নিলে ভিরান পিছিয়ে যায়। বালিশে উপর হয়ে শুয়ে তোরা নাম ধরে কাঁদতে থাকে। নির্বাণ ছেলের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। ছেলের জেদ আর ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। এই ছেলে কেন বুঝতে পারছে না তোরা ওর পাপার ওয়াইফ হতে পারবে না? চাইলেই সবকিছু হয় না। ডোরের বাইরে নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী দাঁড়িয়ে আছেন। তোমার মা চাই, তাই তো? ঘাড় ঘুরিয়ে তাকায় ভিরান। নির্বাণ আবারও বলে, তোমার মা লাগবে? উঠে বসে ভিরান, উপর নিচ মাথা নাড়িয়ে বলে। তোরাকে আম্মু বানাবো। নির্বাণ বেডে বসে ছেলেকে টেনে এনে কোলের ওপর বসায়। টিস্যু পেপার দিয়ে চোখের পানি নাকের পানি মুছে দেয়, বুকের সাথে মিশিয়ে রেখে বলে, ঠিক আছে, তোমাকে আম্মু এনে দেবো, কিন্তু তোরা কেন? না, আমার তোরা কি চাই? আমি তোরাকে ছাড়া অন্য কাউকে চাই না। তুমি বুঝতে পারছো না কেন বাবা? তোরা ছোট একটা মেয়ে, ওর বিয়ে করার সময় হয়নি। ওকে ওর বাবা মা এখন বিয়ে দেবে না। আমরা তোরার চেয়েও বেশি সুন্দরী, ভালো, একদম তোমার মন মতো মেয়ে খুঁজে বের করবো। না, আমার তোরাকেই চাই। এটা সম্ভব না ফিরান। কেন সম্ভব না? তুমি বললে তোরা চলে আসবে। আমি গতকাল রাতে তোরার বুকে ঘুমিয়েছিলাম। তোরার বুকে ঘুমাতে অনেক ভালো লাগে। তোরা ও নরম হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, অনেক আদর করেছিল, অনেক চুমু খেয়েছিল। তোমার দাদু তো তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে, চুমু খায়। তোমার মনে হতো বাড়িতে আসলে তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে, চুমু খায়। মনিয়ার দাদুর মতো তোরার আদর না, তোরা অন্যরকম। তুমি আলাদা ভাবছো তাই আলাদা মনে হচ্ছে। জেদ ছাড়ো আর তোরাকে ভুলে যাও। তুমি তোরাকে আনবে না? না। কেন? তোরা ছোট একটা মেয়ে, ওর বয়স কম, ওর বাবা মা কখনো ওকে আমাদের কাছে দেবে না। আমি চাই না তোরাকে। আমি চাই তোরাকে, আমি তোরার কাছে যাব। তোরা সকালের নাস্তা সেরে নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনটা ছটফট করছে এখনো। কেউ যেন বুকের ভেতর শূন্যতা তৈরি করে দিয়েছে। কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে, যা আগে কোনো দিনও আর লাগেনি। বেডে বসে মন টিকছে না, উঠে ব্যালকনিতে এসে দাঁড়ায়। অনিচ্ছা সত্ত্বেও চোখ চলে যায় গত রাতে যেখানে নির্বাণ দাঁড়িয়েছিল সেখানে। ওখানে এখন সিলভার কালার একটি গাড়ি দাঁড়িয়ে আছে। নির্বাণের গাড়িটা ব্ল্যাক কালার ছিল। কেন যেন বুকের ভেতর ধুকপুক করে ওঠে হঠাৎ। গত রাতে নির্বাণ যখন নিচ থেকে ওর দিকে তাকিয়েছিল তখনও এমন হয়েছিল। ভিরানের জন্য মনটা ভার হয়ে আসে। নির্বাণ আর ভিরানের কথা ভাবতে ভাবতে দূর আকাশের দিকে তাকায়। ভিরানের বলা কিছু কথা এখনো কানে বাজছে। তোরা, আমি তোমাকে ছেড়ে যাব না। আকাশ মেঘলা হয়ে আছে। অল্প কিছু সময়ের মধ্যে বৃষ্টি হবে বোধহয়। আজকাল একটু পর পরই হুটহাট বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হলে তোরার মন খারাপ হয়ে যায়। বৃষ্টি ভালো লাগে না তোরার। বৃষ্টি হলে সব কিছুই কেমন বিষণ্ণ লাগে। তোরার মনে হয় প্রকৃতির মন খারাপ, তাই তোরারও মন খারাপ হয়। তোরার পছন্দ ঝলমলে রোদ আর শীতল বাতাস। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পাই বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধরনের বুকে। ভিরানের জন্য চোখের কোনো ভিজে ওঠে তোরারও। অদ্ভুত, ভিরানের জন্য এমন লাগছে কেন? বুকের ভেতর যেন কেমন করছে।
আচ্ছা, ভিরান খেয়েছে সকালে? ঘুম থেকে উঠে তুরাকে দেখতে না পেয়ে কি কেঁদেছে? ভিরানের দাদা তো বলেছিল ওর জন্য কাঁদতে কাঁদতে ভিরান অসুস্থ হয়ে পড়েছিল। ভিরান এখন কি করছে? বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব করছে ভিরানের জন্য। মনে হচ্ছে ভিরান ওর আপন কেউ, কিন্তু সত্যি তো এটাই, ভিরান ওর কেউ হয় না। মাত্র 3 দিনের পরিচয়। শেষমেশ বিষণ্ণ হয়ে রুমে ফিরে আসে, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ভিরানের মুখটা ভেসে ওঠে। সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, ভিরান সকালের পর একটা দানাও মুখে দেয়নি আর। একটু পর পর কাঁদে আর বলে, হয় তুরাকে এনে দাও, নয়তো তুরার কাছে নিয়ে যাও। তুরাকে ছাড়া কিছুই খাবে না। হাজার বলে কইও কেউ খাওয়াতে পারেনি। নির্বাণের সাথে একটা কথাও বলে না। ভিরানের সাথে সাথে বাড়ির সবাই না খেয়ে আছে। নির্বাণ আজকে অফিসেও যায়নি। আজকে নওশান চৌধুরী অফিসে গেছেন। না খেয়ে কান্না করতে করতে ভিরানের অবস্থা নাজুক। বাচ্চা ছেলেটার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নির্বাণেরও। নির্বাণ ছেলেকে ধরতে গেলে ভিরান চিৎকার করে বলছে, তুরাকে না এনে দিলে ওর সাথে কথা বলতে যেন না আসে, আর ওকে ছুতেও যেন না আসে। নির্বাণ সারাদিন ভেবে চিনতেও বের করতে পারছে না ভিরান তুরার জন্য এমন পাগলামি কেন করছে। বাইরের একটা মেয়ের জন্য হঠাৎ করে এত পাগল কেন হলো? যাদের সাথে মিলে মিশে এত বড় হলো, তাদের কাউকেই চাইছে না। 3 দিনের পরিচয়ের একটা মেয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। আপন মানুষদের কাছে ঘেঁষতে দিচ্ছে না। মনে হচ্ছে তুরার প্রতি এমন আকর্ষণ হওয়ার জন্য কেউ জাদু করেছে। ভিরানের অবস্থা দেখে মনে হচ্ছে ওর নিজের মাকেও ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ভিরানের পরনে এখনো কিন্ডারগার্টেনের পোশাক। না খেয়ে কান্নাকাটি করে চোখ মুখ কেমন হয়ে গেছে। এইটুকুন একটা ছেলের যে দেখে বাড়ির সবাই শক। কেউ কিছুতেই কিছু বোঝাতে পারছে না এই ছেলেকে। নওশান চৌধুরী অফিস থেকে ফিরে নাতির সাথে কথা বলার চেষ্টা করেছেন। ভিরান ওনাকেও কথা বলার সুযোগ দেয়নি। ওর কথা আগে তুরাকে কাছে চায়, পরে সকলের কথা শুনবে।